একটি সরু করিডোর যা একটি বিশাল দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চল সাতক্ষীরার প্রায় 5 কোটি মানুষ। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা জানতে চলেছি চিকেন নেক করিডোর কেন তো গুরুত্বপূর্ণ, দক্ষিণ এশিয়ায় চিকেন নেক করিডোরের কোনো ভূমিকা আছে কিনা, এবং সামনে জিওপলিটিক্যাল সমীকরণে এই চিকেন নেক করিডোর কী ভূমিকা পালন করতে পারে সেই বিষয় নিয়ে। আসাম, অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই বিশাল অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের অংশে যুক্ত করেছে। মাত্র 20-22 কিলোমিটার চওড়া একটি সরু পথ যা দেখতে মুরগির গলার মতোই। এর নাম চিকেন নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর। দেখেন, এক পাশে নেপাল ও ভুটান, অন্য পাশে বাংলাদেশ, উপরে চীন। যদি কখনো এই করিডোর বন্ধ হয়, উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই জন্য একে ভারতের অ্যাকিলিস হিলও বলা হয়ে থাকে। 1947 সালের ভারত বিভাগ ব্রিটিশরা চলে যাওয়ার সময় এক অদ্ভুত ভৌগোলিক বাস্তবতা রেখে গেল। পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ, মূল ভারত এবং উত্তর পূর্বের মাঝে চলে আসে। ফলে শুধু পশ্চিম বঙ্গের শিলিগুড়ি এক এলাকায় রয়ে যায় একটি সরু করিডোর। এই করিডোর দিয়েই জাতীয় সড়ক, ব্রড গেজ, রেল, খাদ্য, জ্বালানি এবং সামরিক রসদের পুরোটাই সরবরাহ হয় এই লাইনের মাধ্যমে। এটি বন্ধ মানে উত্তর পূর্ব 5 কোটি মানুষের সঙ্গে মূল ভারতের যোগাযোগ সম্পূর্ণ ছিন্ন হয়ে যাওয়া, যেটি অবশ্যই ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যে জিওপলিটিক্যাল সমীকরণের কথা আসলো আজকে আমরা বলছি, সেটি কিন্তু এই চিকেন নেক করিডোর চায়না, ভারত, বাংলাদেশ, এমনকি নেপাল, ভুটানের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 2017 সাল ভুটান চীন ভারত সীমান্তে ডোকলাম সংকট। চীন রাস্তা বানাতে শুরু করলে ভারত প্রতিরোধ করে। 73 দিনের উত্তেজনা। ভারত প্রায় 240-এরও বেশি সেনা নিয়ে সেখানে প্রবেশ করে এবং 73 দিনের এই সংকটের পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেই সমস্যার সমাধান কিন্তু সম্ভব হয়। ডোকলাম চিকেন নেক করিডোর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। চীনের চুম্বি উপত্যকা এবং অবকাঠামো বৃদ্ধি করিডোরকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বিশ্লেষকরা মনে করেন চিকেন নেককে চাপে ফেলা চীনের একটি কৌশলগত লক্ষ্য হতে পারে। ডেফিনেটলি, কারণ এই চিকেন নেক করিডোরের সাথে 5 কোটি মানুষের যেখানে যোগাযোগ রয়েছে, সেখানে যদি কোনো ধরনের সংকট সৃষ্টি হয়, সেটা যেমন ভারতের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াবে এবং পাশাপাশি কিন্তু ভূরাজনৈতিকভাবে এই দক্ষিণ এশিয়ার কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে। সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এই সমীকরণে বাংলাদেশের অবস্থান আরও বেশি গুরুত্বপূর্ণ। অতীতে ভারত বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট রুট ব্যবহার করেছে, কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের সঙ্গে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বেড়েই চলেছে। বাংলাদেশ কিন্তু একটি ব্যালেন্স ডিপ্লোম্যাসির মাধ্যমে পাকিস্তান এবং চীনের সাথে তার যে সখ্যতা বা সম্পর্ক, সেটা অনেকটাই কিন্তু এগিয়ে নিয়েছে। তার প্রকৃত উদাহরণ যদি আমরা বলতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে বলতে হবে তিস্তাবাদ প্রকল্প কিন্তু চীনকে অন্তর্ভুক্ত করা। তাছাড়া অন্য প্রকল্পে চীনের যে বিনিয়োগ, সেটা কিন্তু বাংলাদেশের ডিপ্লোম্যাসিকে আরও ডাইমেনশনালি স্ট্রং করেছে। অন্যদিকে ঠিক পাকিস্তানের সাথে কিন্তু একটি সুসম্পর্ক গড়ে তোলার যে অব্যাহত প্রয়াস রয়েছে, সেটি কিন্তু ক্রমবর্ধমানভাবেই বেড়েই চলেছে। সো সেখানেই কিন্তু এই জিওপলিটিক্যাল যে আসপেক্টটা রয়েছে, এই জিওপলিটিক্যাল আসপেক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে একটা সময়, যেটি কিন্তু ভারতকে অনেক শঙ্কায় ফেলতে পারে এবং ভারত কিন্তু এটা নিয়ে অবশ্যই বিচলিত হতেই পারে। বন্ধুরা, আমরা আগেই বলেছি যে ভারতের যেরকম লাইফ লাইন হচ্ছে এই শিলিগুড়ি করিডোর, ঠিক তেমনই কিন্তু ভারতের জন্য এটি একটি অ্যাকিলিস হিল। আমরা যদি দেখি বাংলাদেশ পাকিস্তানের সাথে যে ধরনের সম্পর্ক চলমান রয়েছে, বাংলাদেশ রিসেন্টলি F-70 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা করছে এবং রূপপুরের লালমনিরহাট এলাকায় বিমান ঘাঁটি আরও আপগ্রেড করছে, যা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। এই সকল ঘটনা কিন্তু ডেফিনেটলি সবার জন্যই জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ বলেই আমি মনে করি। এবং একই সাথে কিন্তু ভারত আরও বেশি করে উদ্বিগ্ন হয়ে উঠতে পারে। বাংলাদেশের এই যে পদক্ষেপগুলো বর্তমানে নেওয়া হয়েছে ব্যালেন্স ডিপ্লোমেসির মাধ্যমে, এছাড়া কিন্তু বাংলাদেশের তার ডিপ্লোমেসিতে আরেকটি ডাইমেনশন যোগ করেছে, সেটি না বললেই নয়। সেটি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট পলিসি। যে ফার্স্ট পলিসির মাধ্যমে কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে চায়না, পাকিস্তান এবং ভারত তো আগে থেকেই রয়েছে, পাশাপাশি মিডল ইস্ট, মালয়েশিয়া, এমনকি
ওয়েতে চলে যাবে, ডিপ্লোমেসিতে হোক সেটা অর্থনৈতিকভাবে হোক। ভারতেরও কিন্তু থেমে থাকার সময় নেই। ভারত যে কাজটি করেছে, তারা কিন্তু চিকেন নেক এখন তাদের একটি দুর্গ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে। স্পেশালি আমি যদি বলি যে হাসিমারা করিডোরে রাফেল স্কোয়াড্রন প্রায় 400 কিলোমিটার বেজে কিন্তু এটি চলতে পারে। 3টি নতুন গ্যারিসন তারা নিয়েছে, যেমন হচ্ছে আসামে তারা একটি নিয়েছে, বামুডিন কিষানগঞ্জ নিয়েছে হচ্ছে বিহারে, এবং চোপড়া নামের একটি স্কোয়াড্রন নিয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গে, যেটি কিন্তু 2025 সালে স্থাপিত। তাহলে বোঝা যাচ্ছে যে ভারত এই চিকেন নেক করিডোরকে কতটা গুরুত্ব দিচ্ছে। এছাড়া ভূগর্ভস্থ রেল ও বাস্তব পরিকল্পনা কিন্তু তারা তাদের মাথায় রেখেছে। তারা কিন্তু রাস্তাঘাট উন্নয়নের জন্য এই করিডোরকে আরো বেশি ফোকাস করছে। তাছাড়া ঠাকুরগঞ্জ শিলিগুড়ি ডাবল লাইন 900 কোটি টাকার একটি প্রজেক্ট তারা হাতে নিয়েছে, এবং এমজি কোর সূচনাগড় সদর দপ্তর T-90 ট্যাঙ্ক ব্রহ্মযোগে মিসাইল কিন্তু তারা ব্রহ্মস মিসাইল কিন্তু তারা স্থাপনা করেছে। দেখেন, পশ্চিমবঙ্গে যখন এই যে রাজনৈতিক পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে যখন হেরে গেল, তখন বিজেপির কিন্তু শুভেন্দু অধিকারী কলকাতায় যখন মুখ্যমন্ত্রী হলেন, সেটা কিন্তু ভারতের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং ভারত কিন্তু শুভেন্দু অধিকারীকে আরও বেশি নির্ভরযোগ্য মনে করে, বিকজ শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপিরই একজন নেতা। 2026 সালের মে মাস পশ্চিমবঙ্গে যখন এই মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী আসলেন, তখন কিন্তু তিনি ক্ষমতায় আসার পরেই চিকেন নেকের 120 একর জমি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছেন, যেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যার ধরে কিন্তু অমিত শাহ বলেছেন সীমান্তে কিন্তু তারা অনেক বেশি আধুনিক প্রযুক্তি ইউজ করবেন, স্পেশালি ড্রোন ইউজ করবেন, এবং সীমান্তকে রক্ষা করার জন্য তারা অনেক বেশি কঠোর পদক্ষেপ নেবেন। সীমান্ত নিরাপত্তা, ফেন্সিং এবং অবকাঠামোর জন্য তারা কিন্তু মরিয়া হয়ে উঠছে। শুধু ভারত নয়, বাংলাদেশেরও দুটি সংবেদনশীল করিডোর রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছেন 2025 সালে এটি তার স্টেটমেন্টে উঠে এসেছে, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উত্তর বাংলাদেশ করিডোর রংপুর বিভাগ প্রায় 80 কিলোমিটার, চট্টগ্রাম করিডোর প্রায় 28 কিলোমিটার চট্টগ্রাম বন্দরকে ঢাকার সঙ্গে যুক্ত করেছে। আসলেও এই যে আসামের মুখ্যমন্ত্রী যিনি হেমন্ত শর্মা, তিনি আমাদেরকে তার স্টেটমেন্টের মধ্যে একটি চাপে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু আমি আসলে বেসিক্যালি মনে করি না যে আমাদের এই দুই করিডোর নিয়ে কোনো শঙ্কার বিষয় রয়েছে এবং কোনো শঙ্কা থাকার বিষয় আমি দেখি না। বর্তমানে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল পলিসি এবং স্ট্রাকচার পলিসি, বাংলাদেশের ইন্টারনাল যে পলিসি, সেটি অনেক বেশি চমৎকার হতে চলেছে বলে আমি বিশ্বাস করি। এর জন্য আমি এখানে কোনো শঙ্কার অবকাশ দেখছি না। চিকেন নেক শুধু ভারতের লাইফ লাইন, বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু কিন্তু অবশ্যই বলতে হবে এটা। তাই যে বেসিক্যালি চিকেন নেক করিডোরের যে অবস্থা বর্তমানে, চিকেন নেক করিডোরের পাশাপাশি যেমন চায়না তাদের খুব কাছেই কিন্তু অবকাঠামোগতভাবে অনেক বেশি পদক্ষেপ নিচ্ছে, যেটি কিন্তু দক্ষিণ এশিয়ার যে পলিটিক্সে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ঠিক একইভাবে কিন্তু এই যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী যেভাবে তিনি আসলে জমি প্রদান করেছেন কেন্দ্রীয় সরকারের হাতে, সেটিও কিন্তু একটি ভাইটাল এবং গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে। এবং এই মেসেজগুলো কিন্তু যদিও আসলে আমাদের চোখ এড়িয়ে যায়, বাট জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যখন আমরা এই মেসেজগুলো দেখতে পারি, তখন কিন্তু এই ছোট ছোট মেসেজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দর্শক। এবং আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ বর্তমানে যে ধরনের ডিপ্লোম্যাসিতে আছে, সেই ডিপ্লোম্যাসিতে আমি বাংলাদেশের সংখ্যা খুবই কম দেখি। রেদার আমার মনে হয় এই চিকেন নেক করিডোর নিয়ে চায়না এবং ভারতের সাথে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ, যে মনস্তাত্ত্বিক কৌশল, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবং ভবিষ্যতে এই চিকেন নেক করিডোর হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম ভাইটাল পয়েন্ট, একটা হাব, যে হাবকে কেন্দ্র করে কিন্তু সব দেশই চাইবে তাদের যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতাগুলো প্রদর্শন করতে, এবং পাশাপাশি সবাই যেন তারা সেফটিভাবে তাদের জিওপলিটিক্যাল যে ইম্প্যাক্ট, ইকোনমির যে ইম্প্যাক্ট রয়েছে, সেটিকে আরও বেশি কম্প্যাক্ট করতে হতেই পারে এই সমীকরণটি। হ্যাঁ দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আপনার মন্তব্য, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি প্লিজ কমেন্টে লিখে যান। কি হতে পারে এই চিকেন নেক করিডোর নিয়ে? সবাই ভালো থাকবেন, শুভকামনা, অনেক ধন্যবাদ আপনাদেরকে।